নিজেকে সামলে ক্লাসে মনোযোগ দিল আদি। ক্লাসের শেষে হিমুর বেস্ট ফ্রেন্ড শ্রুতিকে দেখতে না পেয়ে তার ফ্রেন্ডদের কাছে শ্রুতির ব্যাপারে জানতে প্রশ্ন করে আদি। ওরা উত্তরে বলে কিছুদিন যাবৎ শ্রুতিও কলেজে আসছে না। তাই বাসায় না ফিরে শ্রুতির বাসায় চলে যায় আদি। সেখানে পৌঁছে শ্রুতির থেকে জানতে পারে ওর নাকি কিছুদিন পরে বিয়ে, তাই ও কলেজে আসছে না। একরাশ কষ্ট নিয়ে বাসায় চলে আসে আদি। হিমুর স্মৃতি নিয়ে পথ চলতে শুরু করে। প্রতিনিয়ত জিশানের বাসায় গিয়ে খবর নিত তারা, এখনো ফিরছে কিনা। কিন্তু প্রতিবার সে ব্যর্থ হয়। হিমুর বাবা মাকে অনেক খুঁজেছে আদি, তবে তাদের খোঁজ আজ পর্যন্ত পাওয়া যায়নি। রোজ বিকেলে হিমুর পছন্দের জায়গায় গিয়ে হিমুকে অনুভব করত আদি। তার বিশ্বাস আছে যে হিমুকে সে একদিন ঠিক খুঁজে বের করবে। সেদিন আর তাদের মধ্যে কোনো দূরত্ব থাকবে না, আর কোনো মূল্যে সে তাকে তার থেকে হারিয়ে যেতে দেবে না। মাঝে মাঝে রাত দিন আদির রাস্তায় কেটে যায়। কিছুদিন পরে তারা এক্সাম চলে আসে, তাই পড়াশোনায় মনোযোগ বসিয়ে এক্সাম কমপ্লিট করে। হিমুর স্মৃতির সঙ্গে নিয়ে কেটে যায় 7 বছর। এদিকে তার পড়াশোনা কমপ্লিট হয়, পাশাপাশি একটা জবও করছে। তবে আজও সবাইকে খুঁজে বেড়ায়। আজও হিমুর জন্য রাস্তায় ওয়েট করে। হিমুর বার্থডেতে একা একা কেক কাটে। ওর প্রতিটা বার্থডের গিফট যত্ন সহকারে রেখে দেয়। নিজেকে এটা বলে সান্ত্বনা দেয় যে হিমু পাশে নেই তাতে কি হয়েছে, হিমুর স্মৃতিগুলো তো তার কাছে আছে। সে না হয় ওর স্মৃতিগুলোকে নিয়ে ওর জন্য ওয়েট করবে। প্রায় কলেজের ক্যাম্পাসে গিয়ে একা একা বসে থাকতো, কিন্তু কিছুদিন যাবৎ কলেজে যাওয়া হয় না। তাই সিদ্ধান্ত নিয়েছে আজ কলেজে যাবে আদি। কলেজে পৌঁছে তাদের সেই ক্লাসরুমে বসে হিমুর সঙ্গে কাটানো খুনসুটি মুহূর্তগুলো তাকে হিমুর কথা আরো বেশি মনে করিয়ে দেয়। প্রায় 2 ঘন্টা পর বাসায় ফেরার জন্য আদি কলেজ প্রস্থান করে। বাসায় ফিরে দেখে তার বাবা মা খুশিতে মেতে উঠেছে। কারণটা অজানা। আগ বাড়িয়ে কারণটা জানতে চাইল না। রাতে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খাচ্ছে আদি। এটা নতুন কিছু নয়। এটা নতুন কিছু নয়। হিমু চলে যাওয়ার পর থেকে প্রতিদিন সে ব্যালকনিতে দাঁড়িয়ে সিগারেট খায়। যে তাকে বারণ করত সেই তো তাকে একা রেখে চলে গেছে। তাই আর সিগারেটটা বন্ধ করেনি আদি। যেদিন হিমু নিচে এসে বন্ধ করতে বলবে, একমাত্র সেদিনই বন্ধ হবে, এর আগে নয়। আদির আজ হিমুকে বড্ড বেশি মনে পড়ছে। মুখ দিয়ে যতটা সিগারেটের ধোঁয়া বের হচ্ছে, ততটাই চোখ বেয়ে জল পড়ছে। নিজেকে সামলে সিগারেট ফেলে দিয়ে ঘুমাতে চলে আসে আদি। হিমুর স্মৃতিগুলো আঁকড়ে ধরে ঘুমিয়ে পড়ে। সকালে মায়ের ডাকে তার ঘুম ভাঙে। মায়ের চোরাচুরিতে দ্রুত ফ্রেশ হয়ে রুমে প্রস্থান করে। নিচে নামতেই দেখে তার বাবা মায়ের সঙ্গে কিছু লোক বসে আছে, হয়তো কোনো রিলেটিভ হবে। তাই আদি মাথা না ঘামিয়ে তার মায়ের পাশে গিয়ে বসে। অতঃপর একটা মহিলা বলে ওঠে, ছেলে আমাদের পছন্দ হয়েছে। মহিলাটির কথা শুনে আদি তার বাবা মায়ের দিকে তাকায়, কিন্তু তারা তাকে কেয়ার না করে তাদের সঙ্গে কথা বলেই যাচ্ছে। আদির মা তার হাত ধরে আছে, তাই সে না পারছে সবার সামনে থেকে উঠে চলে যেতে, আর না পারছে কিছু বলতে। হয়তো আদি সবার সামনে রিয়াক্ট করতে পারে, কিন্তু তাতে তার বাবার সম্মান নষ্ট হবে। তাই কিছু না বলে সবার সঙ্গে বসে রইল। কিছুক্ষণ পর তার মা তার কানের কাছে মুখ এনে ফিসফিসিয়ে বলল, ও, ঈশিতা অনেক সুন্দর এবং খুব ভালো মেয়ে, আমাদের সবার পছন্দ হয়েছে। আদি তার মায়ের মুখের দিকে তাকিয়ে আছে। সবাই মিলে তার সঙ্গে এমন করছে কেন? আমার দিকে এভাবে তাকিয়ে আছিস কেন? ঐশীকে দেখ, কত ভদ্র মেয়ে, আমার আদের সঙ্গে অনেক ভালো মানাবে। তার মায়ের চোরাচুরিতে অচেনা মেয়েটির দিকে একবার তাকাই আদি। তাকাতেই চোখ অন্যদিকে নিক্ষেপ করে। তার চোখ আজও শুধু হিমুকে দেখতে চায়। হিমুর স্থানে অন্য কোনো মেয়ে থাকবে, এটা সে কখনো ভাবতে পারবে না। সবার সঙ্গে বসেছিল, কাউকে কিছু বলতে পারছিল না। তারা আরো কিছুক্ষণ বাবা মায়ের সঙ্গে কথা বলে চলে যায়। অতঃপর আদির মায়ের দেওয়া তার মুখের বাঁধন খুলে ফেলে বলে, কি হচ্ছিল এসব? আমাকে না জানিয়ে আমার সঙ্গে এত বড় অন্যায় কেন করা হচ্ছে? আদি, আমরা তোর ভালোর জন্য এসব করছি। আর কতদিন হিমুর জন্য ওয়েট করবি? আমি ওর জন্য শেষ নিঃশ্বাস অবধি ওয়েট করব।
কারণ আমি ওকে সত্যি ভালোবাসি। আর আমার বিশ্বাস হিমু একদিন আমার কাছে ফিরে আসবে। হিমু বেঁচে আছে নাকি মরে গেছে তা আমরা কেউ জানি না। ওর জন্য নিজেকে কেন কষ্ট দিবি? হিমু অবশ্যই বেঁচে আছে, আমার জন্য বেঁচে আছে। ওকে আমার জন্য বেঁচে থাকতেই হবে। আমরা তোর মা বাবা, বছরের পর বছর তোর কষ্ট দেখে যাচ্ছি, কিন্তু আর দেখতে চাই না। দিন বদলাচ্ছে, কিন্তু এখনো নিজেকে বদলাসনি। অন্য মায়েদের মতো আমি আমার ছেলের মুখে হাসি দেখতে চাই। হাসি? আমার হাসি খুশি তো হিমুকে ঘিরে। আমি তোকে এভাবে আর দেখতে পারবো না, তাই আমি সিদ্ধান্ত নিয়েছি ঈশিতার সঙ্গে তোর বিয়ের ডেট ফিক্স করব। হিমুকে ছাড়া অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। সেখানে আর এক সেকেন্ডও না দাঁড়িয়ে থেকে আদি গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে অফিসের উদ্দেশ্যে। অফিসের কাজের শেষের দিকে তার ফ্রেন্ড ঈশানের কল আসে। আদি, তোকে একটা খবর দেওয়ার আছে। কি বলো? জিসান আজ দেশে ফিরে এসেছে। কি? হ্যাঁ আদি, আমি সত্যি বলছি। জিসান দেশে আসছে। আমি এখন জিসানের বাসার সামনে দাঁড়িয়ে আছি। তুই দাঁড়া, আমি এক্ষুনি আসছি। খুব দ্রুত গাড়ি নিয়ে জিশানের বাসার উদ্দেশ্যে রওনা দেয় আদি। পৌঁছে দেখে জিশানের বাসার সামনে ঈশান দাঁড়িয়ে, অতঃপর ঈশানকে নিয়ে জিশানের বাসায় প্রবেশ করে। বাসায় প্রবেশ করতেই দেখে জিসান সোফায় বসে আছে। এক সেকেন্ড সময় নষ্ট না করে ওর দিকে এগিয়ে যায় আদি। তাদের দেখে জিসান বলে, আদি ঈশান, তোরা? জিসান, হিমু কোথায়? মানে? হিমুকে কোথায় রেখেছিস? পাগলের মতো এসব কি বকছিস? আমি হিমুকে কোথায় রাখবো? একদম ন্যাকামি করবি না। আমি জানি জিসান, সেদিন রাস্তা থেকে তুই হিমুকে জোর করে নিয়ে গেছিস। আদি, তুই হয়তো ভুলে গেছিস যে এটা আমার বাসা। চাইলে আমি তোকে পুলিশে দিতে পারি। জিসান প্লিজ, হিমুকে আমার কাছে ফিরিয়ে দে। তার বিনিময়ে তুই যা বলবি আমি তাই শুনবো। তবু আমার হিমুকে ফিরিয়ে দে। আমি সত্যি বলছি, হিমুর ব্যাপারে আমি কিছু জানি না। তবে আমি হিমুকে... জিসান কথাটা ক্লিয়ার করে না, না বলেই থেমে গেল। প্লিজ জিসান, থেমে থাকিস না। এত বছর আদি নিজেকে একটু একটু করে শেষ করে দিচ্ছিল, শুধু বেঁচে আছে হিমু ফিরে আসবে সেই আশা নিয়ে। হ্যাঁ আদি, সেদিন রাতে আমি হিমুকে কিডন্যাপ করেছিলাম। জিসান, আমার হিমু কোথায়? হিমুকে কিডন্যাপ করে আমাদের পুরনো বাসায় 7 দিন বেঁধে রেখেছিলাম। একটু একটু করে অনেক বুঝিয়েছি হিমুকে যে আমি ওকে কতটা ভালোবাসি। কিন্তু হিমু সবসময় একটা কথাই বলতো, ও আমাকে নয় তোকে ভালোবাসে। হিমুকে কিডন্যাপ করার ঘটনা বাবা জেনে ফেলে। বাবার কথায় আমি ওকে ছেড়ে দেই। অতএব আমি আমার ভালোবাসা থেকে দূরে চলে যাই। তবে আমি হিমুর কোনো ক্ষতি করিনি। আদি, আমি ভেবেছিলাম আমার ভালোবাসা ও বুঝবে, কিন্তু ও বুঝেনি। তাই আর জোর করিনি। হয়তো আমার রাগ তার উপর ছিল, তবে আমার ভালোবাসার উপর নয়। তুই মিথ্যে বলছিস। এই জিসান, একটিবার বল না হিমুকে কোথায় রেখেছিস? আদি, জিসান সত্যি কথা বলেছে। আমি ওকে বলেছিলাম হিমুকে ফিরিয়ে দিতে, তাই হিমুকে ছেড়ে দেয়। কিন্তু আঙ্কেল, হিমু তো আজও ফিরে আসেনি। আমরা আজও খুঁজে পাইনি ওকে। কি হিমু ফিরে যায়নি? তাহলে ও কোথায় গিয়েছে? জানি না জিসান, ও আমাকে একা করে কোথায় চলে গিয়েছে। আজও হিমুকে খুঁজি, কিন্তু ওর দেখা এখন আমি পাইনি। আর কিছু না বলে আদি আর ঈশান জিশানের বাসা থেকে প্রস্থান করে। ঈশান চলে যায় তার বাসায়, আর আদি তার বাসায়। রবি এসে হিমুর দেওয়া টি শার্টটি হাতে নিয়ে বসে আছে। বিকেল গড়িয়ে রাত হয়, তবু হিমুকে নিয়ে তার ভাবনার শেষ হয় না। হিমুকে ফিরে পাওয়াই একমাত্র পথ ছিল, সেটা হলো জিশান। কিন্তু জিশানের থেকে সব শুনে সেটাও আজ হারিয়ে ফেলল আদি। এই হিমু, কেন এভাবে আমার থেকে হারিয়ে গেলি? আমার জন্য কি তোর একটু কষ্ট হয় না? কবে আমার কাছে ফিরে আসবি? কবে আমার সব কষ্ট তোর ভালোবাসা দিয়ে ভুলিয়ে দিবি? দেখ, আদি আজও তোর জন্য অপেক্ষা করছে। প্লিজ, একবার আমার কাছে ফিরে আয়। দাদা ভাই, তুমি আজও হিমু দিদির জন্য কাঁদছো?
কই না তো, চোখে কি যেন পড়েছে। জানো দাদা ভাই, আমিও কাঁদি আমার দ্বিতীয় ভালোবাসার জন্য, কিন্তু পাই না। আচ্ছা দাদা ভাই, তুমি হিমু দিদিয়াকে অনেক ভালোবাসতে, তাই না? ভালোবাসতাম কিনা জানি না, তবে আমার মৃত্যুর আগ পর্যন্ত ওকে ভালোবাসবো। আমি তোমাদের মতো এমন লায়লা মজনুর প্রেম শিখতে চাই। আমি একটু শেখাও তো, আমি আমার লায়লাকে খুঁজে হাত ধরে ঘুরতে চাই। হয়েছে, আর তোকে ন্যাকামি করতে হবে না। কত টাকা লাগবে সেটা বল। আমার দাদা ভাই এতগুলো ভালো, না বলতে সব বুঝে ফেলে। মাত্র 5,000 টাকা লাগবে, কাল ফ্রেন্ডের সঙ্গে ঘুরতে যাব। আচ্ছা, পেয়ে যাবি, চল ডিনার করে আসি। আদি আর অভি ডিনার করার জন্য নিচে নামতেই দেখে তাদের বাবা মা দুজনেই খাবার টেবিলে বসে আছে, তাই তারাও খাবার টেবিলে বসে পড়ে। অতঃপর সবাই খেতে শুরু করে। আদি, আমি আর তোর বাবা বিয়ের ডেট ফিক্স করেছি। কি? আমার পারমিশন না নিয়ে বিয়ের ডেট ফিক্সড করে দিলে? আমরা তোর বাবা মা, তোর কিসে ভালো হবে আর কিসে খারাপ হবে সেটা আমরাই দেখব। বাবা, তুমি মাকে একটু বোঝাও, এই বিয়ে আমি করতে পারবো না। কারণ আমি হিমুকে ভালোবাসি, ওকে ছাড়া আর অন্য কাউকে আমার স্ত্রী হিসেবে মেনে নিতে পারবো না। আদি, তোর মা এসব তোর খারাপের জন্য করছে না? বাবা, তুমিও এমন বলতে পারলে? হিমুর জন্য আর কত বছর অপেক্ষা করবি? যতদিন এ আদি বেঁচে থাকবে, ঠিক ততদিন আমি ওর জন্য ওয়েট করব। আমার বিয়ে নিয়ে যদি আর কখনো বাসায় কোনো কথা হয়, তাহলে হয়তো আর কোনো দিন আমার মুখটাই দেখতে পারবে না, আর এটাই আমার শেষ সিদ্ধান্ত। দাদা ভাই শোনো, না খেয়ে চলে যেও না। মা, কেন তুমি এসব করছো? দাদা ভাই কতটা কষ্ট পাচ্ছে, তাকে তুমি বুঝো না? এসবের জন্য দাদা ভাই আমাদের থেকে দূরে চলে যাক, সেটা চাও? দাদা ভাই যদি এই বাসা থেকে চলে যায়, তাহলে আমিও চলে যাব। আদি বাসা থেকে বেরিয়ে সব ফ্রেন্ডদের কল করলো সেই রাস্তার মোড়ে আসতে। একটু পরে এক এক করে সবাই এলো। অতঃপর সবাই মিলে আড্ডা দিতে শুরু করলো। তাদের সবাইকে সঙ্গ দিতে রয়েছে সবার হাতে এক একটা সিগারেট। নিজেদের মতো সবাই সিগারেট টেনে যাচ্ছে। আদি সবার থেকে কম নয়, বরং অন্যদের থেকে কিছুটা এগিয়ে আছে। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর অন্যরা চলে যায়। আদি আর ঈশান রাস্তা দিয়ে এক পা এক পা এগোতে থাকে। অতঃপর ঈশান বলে ওঠে, হঠাৎ করে বাবা বোনের বিয়ে ঠিক করেছে, কাল গ্রামের বাড়িতে যেতে হবে, তুইও আমার সঙ্গে চল। না ইসান, আমি এই শহর ছেড়ে কোথাও যেতে পারবো না। এই শহরে অনেক স্মৃতি জড়িয়ে আছে। আদি, আমরা 2 দিন থেকে চলে আসব, গ্রামে গেলে তোর মনটাও ভালো হবে। আমার মন ভালো হওয়ার কারণটা তুই জানিস। মা তোকে নিয়ে যেতে বলেছে, তুই না গেলে আমায় বাড়িতে ঢুকতে দিবে না। প্লিজ চল না, না হলে আমি গ্রাম ছাড়া হয়ে যাব। আরে কি করছিস এসব? পাছাড়। আগে বল, কাল আমার সঙ্গে গ্রামে যাবি? হ্যাঁ, না বললে কোনোদিনই ছাড়বো না। আচ্ছা, যাব, এখন তো ছাড়। অনেক ধন্যবাদ। আদি, আমি তোকে এভাবে জোর করতে চাইনি, কিছুটা বাধ্য হয়ে করেছি। কারণ তোর মলিন মুখটা আমার মোটেও দেখতে ইচ্ছে করে না। আমি চাই তুই পূর্বের মতো হাসি খুশি থাকিস। এটাও জানি যে তুই হিমুকে ছাড়া কখনো ভালো থাকবি না। তবুও আমার কিছুটা ব্যর্থ চেষ্টা। এখানে বসে নিজেকে কষ্ট না দিয়ে গ্রামে গেলে হয়তো তোর কিছুটা ভালো লাগবে। এই ইসান, এভাবে হা করে কি ভাবছিস? কই কিছু না তো, চল বাসায় যাই। ঈশানকে ওর গন্তব্যে পৌঁছে দিয়ে আদিও বাসায় চলে আসে। আদি বাসায় প্রবেশ করতেই দেখে তার বাবা মা বসে আছে, হয়তো তার জন্য ওয়েট করছিল। তোমরা এত রাত অবধি জেগে আছো কেন? বাবা তোমার রাত জাগা বারণ, তারপরেও কেন এসব করছো? চলো এখনই ঘুমাতে। তোর জন্য অপেক্ষা করছিলাম, অনেকবার তোকে কল দিয়েছি, কিন্তু তুই রিসিভ করিসনি, তাই খুব চিন্তা হচ্ছিল। সরি বাবা, ফোনটা সাইলেন্ট ছিল, তাই টের পাইনি। আচ্ছা, এখন ঘুমিয়ে পড়। ওকে, তোমরা আগে যাও, দেন আমি যাচ্ছি। আদির বাবা মা চলে যাওয়ার পরে সেও ঘুমাতে যায়। প্রতিদিনের মতো আজও হিমুর দেওয়া টি শার্ট, ওর ফোন আর এক বাক্স ভালোবাসার সঙ্গে নিয়েই ঘুমায়। বাক্সটিতে সেই ঝুমকো জোড়া না থাকলেও হিমুর ভালোবাসার ছোঁয়া বাক্সটিতে রয়েছে।
হেমুর স্মৃতি নিয়ে আদি এক প্রকার ঘুমিয়ে যায়। সকালে তার ঘুম ভাঙে ঈশানের কলে। চোখে হাজারো ঘুম নিয়ে কল রিসিভ করে। আদি, তুই এখনো ঘুমাচ্ছিস? হুম। কেন? কিছু হয়েছে? আজ 9টায় আমার সঙ্গে গ্রামের বাড়িতে যাওয়ার কথা ছিল, সেটা কি তোর মনে আছে? ও, সরি। তুই একটু ওয়েট কর, আমি এক্ষুনি বের হচ্ছি। এখনই আসতে হবে না, এখন 8টা বাজে। তুই সবকিছু কমপ্লিট করে তারপর আয়। আচ্ছা। দ্রুত শাওয়ার সেরে রেডি হয়ে নিচে চলে আসে আদি। নিচে নেমে তার মাকে নাস্তা দিতে বলে। নাস্তা দিতেই টপ টপ গিলতে শুরু করে সে। দ্রুত খেতে খেতে তার দিকেই সবাই হা করে তাকিয়ে রইল। তোমরা সবাই আমার দিকে এভাবে তাকিয়ে আছো কেন? দ্রুত খাচ্ছিস তো তাই। আদি, তুই কোথাও যাচ্ছিস অফিসের কাজে? ও সরি, আমি তোমাদের কাল বলতেই ভুলে গিয়েছিলাম। আমি অফিস থেকে 3 দিনের জন্য ছুটি নিয়েছি, ঈশানের সঙ্গে ওর গ্রামের বাড়ি যাব বলে। এত বছর পর আজ তুই দূরে কোথাও বেড়াতে যাচ্ছিস, এটা শুনে আমি কতটা খুশি হয়েছি তা বলে বোঝাতে পারবো না। দাদা ভাই, তোমার সঙ্গে আমারও যেতে ইচ্ছে করছে, কিন্তু আমার ভাগ্যটাই খারাপ। আজ সব ফ্রেন্ডরা মিলে পিকনিকে যাব। আচ্ছা, আমি ফিরে আসি, তারপর তোকে নিয়ে ঘুরতে যাব। হ্যাপি? আচ্ছা। আদি তার বাবা মায়ের থেকে বিদায় নিয়ে গাড়ি নিয়ে বেরিয়ে পড়ল ঈশানের বাসার উদ্দেশ্যে। ঈশানের বাসার সামনে পৌঁছে ঈশানকে রাস্তায় আসতে বলে। কিছুক্ষণ পর ঈশান চলে আসে। অতঃপর তারা গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। টানা 4 ঘন্টা পর তারা গ্রামের দেখা পায়। গ্রামের প্রাকৃতিক সৌন্দর্য দেখে সবার ভালো লাগে, বিশেষ করে তাদের মতো শহরে থাকা ছেলে মেয়েদের। ছোটবেলায় একবার গ্রামে আমরা 2 পরিবারের সবাই মিলে ঘুরতে এসেছিলাম। তখন গ্রামের সৌন্দর্য আরো মনোমুগ্ধকর ছিল। যত দিন যাচ্ছে ততই গ্রামের সৌন্দর্য বিলীন হয়ে যাচ্ছে। হিমুও তখন আমাদের সঙ্গে ছিল। গ্রামে গিয়ে অনেক দুষ্টুমি করেছিলাম হিমুর সঙ্গে। সেই দিনগুলো হয়তো ফিরে পাবো না, কিন্তু আজ হিমু সঙ্গে থাকলে খুব ভালো হতো। এই আদি, কি হলো, কথা বলছিস না কেন? কই কিছু না তো, বল শুনছি। আমি একা বকবক করে যাচ্ছি, আর তুই ভাবনার জগতে পড়ে আছিস। এত কি ভাবছিস, একটু বল তো। আরে কিছু না, গ্রামটা অনেক পাল্টে গেছে তাই দেখছিলাম। হুম, দিন দিন গ্রামও শহরের রূপ নেবে। কিছুক্ষণ পর তারা ঈশানদের বাসায় পৌঁছে যায়। ঈশানকে ফলো করে আদি ওদের বাড়িতে প্রবেশ করে। বেশ সুন্দর করে বাড়িটি সাজানো, নানা রঙের ফুল পাতা দিয়ে সাজানো। দেখতে খুবই সুন্দর লাগছিল। বিয়ে বাড়ি বলে কথা, সুন্দর করে তো সাজাতেই হবে। তাদের দেখে ঈশানের মা খুব খুশি হয়েছে। তারা ফ্রেশ হয়ে আসতেই নানা রকমের পিঠা পায়েস মিষ্টি খেতে দিল। কারণ ঈশানের মা জানে আদি পিঠা পায়েস খেতে খুব ভালোবাসে। ঈশানের মা মাঝে মাঝে পিঠা পায়েস বানিয়ে ঈশানের কাছে আদির জন্য পাঠিয়ে দিত। তার জন্য পাঠালেও খাবারে হিমু ভাগ বসাতো। এখানেও হিমু স্মৃতি জুড়ে আছে। তাদের খাওয়া কমপ্লিট হওয়ার পর ঈশান বিয়ের কাজে লেগে পড়ে। কাল বিয়ের সব কাজ তো আজকেই শেষ করতে হবে, তাই আদিও ঈশানকে সাহায্য করতে শুরু করে। বিকেলটা তাদের কাজের মধ্য দিয়ে কেটে যায়। কেন যেন আদির এখানে এসে মনটা হালকা লাগছে। তবে সব কিছুর মধ্যেও হিমুকে খুব মনে পড়ছে। তাদের রাতের খাবার খেতে একটু লেট হয়। ঘুম আসছিল না, তাই ঈশানকে নিয়ে ছাদে চলে আসে আদি। দুজনে বসে আড্ডা দিচ্ছে, আর তাদের আড্ডায় মন জোগাতে সঙ্গে রয়েছে সিগারেট। কিছুক্ষণ আড্ডা দেওয়ার পর দুজনে ঘুমাতে চলে আসে। সকালে ঘুম ভাঙে ঈশানের মায়ের ডাকে। ঘড়ির দিকে তাকিয়ে দেখে 10টা বেজে গেছে, তাই ঠুস করে উঠে পড়ে তারা। ফ্রেশ হয়ে নাস্তা করে উঠোনে চলে আসে। ঈশানদের ঘরের সামনে বেশ বড় উঠোন, তাই সেখানে গায়ে হলুদের অনুষ্ঠানের ব্যবস্থা করা হয়েছে। আদি অনুষ্ঠান যোগ দিতে কতগুলো পাজি মেয়ে তার মুখে এক গাদা হলুদ মাখিয়ে দিল।
ঘরে এসে নিজেকে আয়নার সামনে তুলে ধরল আদি। অতঃপর এই হলুদ আদিকে সেই দিনগুলোর কথা মনে করিয়ে দিল। আদি হিমুর জন্মদিনের কেক একা খেয়ে নিত, আর এর প্রতিশোধ নেওয়ার জন্য হিমু আদির জন্মদিনের কেক তার মুখে মাখিয়ে দিত। আজ হিমু আদির পাশে থাকলে হয়তো ওই পাজি মেয়েরা তার মুখে হলুদ লাগাতে পারত না। হিমু, কোথায় তুই? কবে আসবি আমার কাছে ফিরে? কবে আমায় জড়িয়ে ধরে বলবি আমি তোকে এতগুলো ভালোবাসি? কবে বলবি একটিবার ফিরে আয়, তোকে যত্ন করে আমার বুকে লুকিয়ে রাখবো। প্লিজ ফিরে আয়। আদি, তুই কাঁদছিস কেন? কি হয়েছে? তোর কেউ কিছু বলেছে? না রে, কিছু হয়নি, চোখে কি যেন পড়েছে। বুঝেছি, চল এখনই ফ্রেশ হয়ে আয়। আমরা বাজারে যাব কিছু ফুল কিনতে। আচ্ছা, আমি ফ্রেশ হয়ে আসছি। দ্রুত ফ্রেশ হয়ে আদি আর ঈশান গাড়ি নিয়ে বেরিয়ে পড়ে। 10 মিনিটের মধ্যে তারা বাজারে পৌঁছে যায়। এখানের বাজারটা মোটামুটি অনেকটাই বড়। ঈশান ফুল কিনতে ফুলের দোকানে চলে যায়, আর আদি বাজারটা ঘুরে দেখতে ব্যস্ত হয়ে পড়ে। শহরের বাজারগুলো থেকে গ্রামের বাজার অনেকটাই ভিন্ন, তবে দেখে মনে হচ্ছে দৈনন্দিন জীবনে সবার যা দরকার তার সব কিছুই এখানে রয়েছে। কিছুক্ষণ পর ঈশান ফুল নিয়ে চলে আসে। অতঃপর তারা বাসায় রওনা দেয়। সন্ধ্যায় বিয়ের লগ্ন অনুযায়ী বিয়ে শুরু করা হয়। বিয়ের অনুষ্ঠানে দেখে হিমুকে বড্ড বেশি মনে পড়ছে আদির। সেদিন তাদেরও বিয়ে হয়েছিল, আর বিয়ের পর দুজনে পালাতে গিয়ে সেই হিমুকে হারিয়েছে। মনটাকে কিছুতেই সামাল দিতে পারছে না, তাই বিয়ের অনুষ্ঠান থেকে নিজেকে দূরে রাখার জন্য বেরিয়ে পড়ল। গ্রামের রাস্তা অন্ধকার, আর সেই অন্ধকার রাস্তা দিয়ে একটু একটু এগিয়ে যাচ্ছে আদি। কোথায় যাচ্ছে সেটা সে নিজেও জানে না। হিমুর পাগলামি, অভিমান, দুষ্টুমি আমাকে খুব কাঁদায়। ওর ভালোবাসাই আমাকে এতদিন বাঁচিয়ে রেখেছে। আমি আজও বিশ্বাস করি হিমু একদিন আমার কাছে ফিরে আসবে। ও আমার কাছে ফিরে আসবেই। সকালে আদি নিজেকে আবিষ্কার করে বাড়িতে। আবছা চোখ মেলে দেখে ঈশানের বাড়ির সবাই তার আশপাশ দিয়ে দাঁড়িয়ে আছে। কি হয়েছিল আমার? কাল রাতে বোনের বিয়ে সম্পন্ন হওয়ার পর তোকে অনেক খুঁজেছি, কিন্তু পাইনি। খুব ভোরে পাশের বাড়ির একটা ভাইয়া কাজে যাচ্ছিল, তখন তোকে রাস্তায় পড়ে থাকতে দেখে আমাদের সবাইকে খবর দেয়। অতঃপর আমরা পৌঁছে দেখি তুই অজ্ঞান হয়ে আছিস। তোকে বাড়ি নিয়ে আসি, তারপর তোর জ্ঞান ফিরে। ও, হয়তো কোনো কারণে মাথা ঘুরে পড়ে গেছিলাম। ঈশান, আমাদের বাসায় ফিরতে হবে, অফিস থেকে কল এসেছিল। তুই আগে সুস্থ হ, দেন যাব। আমি একদম ঠিক আছি। কিছুক্ষণ রেস্ট নিয়ে খেয়ে দিয়ে সবার থেকে বিদায় নিয়ে বেরিয়ে পড়ে। গাড়িতে উঠতে যাবে তখন আদি তার পায়ে ব্যথা অনুভব করে। খেয়াল করে দেখে তার জুতার নিচে কিছু একটা গেঁথে গেছে। গাড়িতে উঠে জুতা খুলে হাতে নিতেই দেখে একটা ঝুমকো তার জুতোয় আটকে গেছে। ঝুমকোটা জুতোর থেকে খুলে হাতে নিয়ে একটু খেয়াল করে দেখলো আদি। এটা সেই ঝুমকো যেটা সে হিমুকে গিফট করেছিল। ঝুমকোটা সেম ডিজাইন, কিন্তু এখানে আসলো কিভাবে? হিমুকে তার দেওয়া ঝুমকো তো ও বিয়ের দিন পরিয়েছিল। তার মানে কি হিমু এই গ্রামেই আছে? ঈশান, হিমু এখানেই আছে, এই গ্রামেই। কি? হ্যাঁ ঈশান, আমি সত্যি বলছি। আমার জুতোর সঙ্গে এই ঝুমকোটা আটকে ছিল। আমার যথেষ্ট মনে আছে, এই ডিজাইনের ঝুমকো আমি ওকে দিয়েছিলাম। তোর কি সঠিক মনে আছে তুই হিমুকে যে ঝুমকাটা দিয়েছিলি সেটা এইটাই সেম ডিজাইনের? হ্যাঁ, সেম ডিজাইনের। আমার ফোনে সেই ঝুমকো পরা হিমুর ছবি আছে, এই দেখো এটা। আর হিমুর কানের ঝুমকোটা সম্পূর্ণ এক। সম্পূর্ণ মিল আছে। আমার হিমুকে আমি পেয়ে গেছি, ও এই গ্রামেই আছে। আমি ওকে খুঁজে বের করব। কিন্তু আদি, সেই ঝুমকো অন্য কোনো মেয়েও পরতে পারে, আর শহরের জিনিস গ্রামেও বিক্রি হয়। না ঈশান, আমার মন বলছে হিমু এই গ্রামেই আছে। ওকে আমাদের খুঁজে বের করতে হবে। আদি, আমার মনে হচ্ছে আমরা কোথাও ভুল করছি। চল শহরে যাই। ওকে, তুই চলে যা, তোর সহায়তা আমার কোনো দরকার নেই।
আমি একাই আমার হিমুকে খুঁজে বের করব। আদি ঈশানকে রেখে গাড়ি থেকে নেমে সোজা চলে গেল ঈশানের বাড়িতে। কারণ আন্টিকে এবং বাড়ির সবাইকে হিমুর কথা বলতে হবে। যদি হিমু এখানে থাকে যদি হিমু এখানে থেকে থাকে তারা চিনতে পারে। তাই তাদের কাছে ছুটে গেল আদি। আন্টিকে হিমুর ছবি দেখালে বলল তিনি চেনে না। অতঃপর বাড়ির সবাইকে দেখায় আদি, কিন্তু একই অবস্থা। রাস্তায় এসে দেখে ঈশান দাঁড়িয়ে আছে। আদির কাছে এসে বলল, টেনশন করিস না, আমরা হিমুকে খুঁজে বের করব। হুম। দুজনে আশেপাশের সব বাড়িতে গিয়ে এক এক করে খোঁজ নিল, কিন্তু কোনো লাভ হলো না। কেউ হিমুকে চেনে না। সিদ্ধান্ত নিল বাজারের সবাইকে জিজ্ঞেস করার। কারণ শুধু এই গ্রামের নয়, অন্য গ্রাম থেকেও হয়তো এখানে আসে, তখন তারা দেখতে পারে। তাই আর লেট না করে বাজারে চলে যায় তারা। বাজার বড় থাকায় হিমুর ছবি নিয়ে দুজনে দুদিকে খুঁজতে শুরু করে, কিন্তু তারা ব্যর্থ হয়। বাজারের একটি লোকও হিমুকে কখনো দেখেনি। ঈশানের গ্রামে যত ভাইয়া ফ্রেন্ড আছে তাদের কাছে হিমুর ছবি পাঠিয়ে দেয় হিমুকে খোঁজার জন্য। সবাই হিমুকে খুঁজতে বেরিয়ে পড়ে। সবাই মিলে সারাদিন খুঁজেও হিমুর দেখা মেলে না। ব্যর্থ হয়ে ঈশানের বাসায় ফিরে আসে তারা। আদি বাবা মাকে কল করে জানিয়ে দেয় যে ফিরতে তার কিছুদিন লেট হবে। আজ আদির চোখ চাইছে না ঘুমাতে। মনে হচ্ছে হিমু সামনেই দাঁড়িয়ে আছে। রাতে আদি ছাদে চলে আসে। ঝুমকোটা হাতে নিয়ে তাকিয়ে আছে। এটা হিমুর ঝুমকো। এটাতে হিমুর হাতের ছোঁয়া রয়েছে। আমার আশেপাশে হিমু রয়েছে, সেটা আমি অনুভব করতে পারছি। হিমু, তোকে আমি খুঁজে বের করবই। আজ যখন তোর ঝুমকোর দেখা পেয়েছি, আমার বিশ্বাস এখানে তোর দেখাও পাবো। হিমুর ঝুমকোটা বুকে রেখে ছাদে শুয়ে পড়ল আদি। আজ আকাশের বুকে অজস্র তারা মিটমিট করে জ্বলছে। তারাগুলোর মধ্যে রয়েছে একটি চাঁদ। হিমু আর আদি একদিন ছাদে বসে চাঁদের জ্যোৎস্না উপভোগ করছিল। তখন হিমু তাকে বলেছিল, আকাশের বুকে যে চাঁদটা আছে ওইটা আমি, আর আমার আশেপাশে মানে চাঁদের পাশের তারাগুলো আমার দুই পরিবারের সদস্য, আর দূরবর্তী সব তারাগুলো হলো আমার পেছনে পড়ে থাকা ছেলেগুলো। তবে আমি তাদের কেয়ার করি না। আদি অনেক কৌতূহল নিয়ে ওকে জিজ্ঞেস করেছিল, তাহলে আমি কোথায় আছি? তুই আমার আশেপাশে কোথাও নেই। সব থেকে শেষ প্রান্তে যে তারাটি রয়েছে সেটা তুই। চাইলেও তুই সবাইকে টপকিয়ে আমার পাশে আসতে পারবি না। হিমুর কথা শুনে আদির মুখে অন্ধকার নেমে আসে। আদি ওর কথা শুনে ওর থেকে মুখ ঘুরিয়ে অন্যদিকে ঘুরে বসেছিল। অতঃপর হিমু আদির সামনে এসে বলেছিল, আচ্ছা, শয়তানের হাড্ডি, মনে কর চারটাকে 3 ভাগ করলাম। এই 3 ভাগ থেকে 2 ভাগ আমি, আর বাকি 1 ভাগের জায়গাটা যদি তোকে দেওয়া হয় তাহলে কেমন হয়? আদির উত্তর ছিল, এতগুলো ভালো হয়। তোর পাশে এইটুকু জায়গা আমার জন্য যথেষ্ট। সেদিন হিমুর মুখে ওই কথা শুনে অনেক খুশি হয়েছিল আদি। ও তখন আদিকে শুধু ভালো একটা ফ্রেন্ড মনে করত, আর আদি ওকে ছোটবেলা থেকেই নিজের মনে করেছে। সব সময় আদি ওর পিছনে লেগে থাকতো, তবু ওকে কখনো তার মনের কথা বলেনি। যদি হিমু রিয়াক্ট করে আদির সঙ্গে কথা না বলে সেই ভয়ে। আর যেদিন সে তার মনের কথা ওকে বলল, তখন হিমু তাকে নিজের করে নিল। সেদিনই আদি ওকে হারিয়ে ফেললো। কেন আদির সঙ্গে এমন হলো? এই আদি, আদি! ঈশানের ডাকে আদির ঘোর কাটে। অতঃপর আদি চমকে গিয়ে উঠে পড়ে। রাত 3টা বাজে আর তুই এখানে শুয়ে আছিস? আমি কি হিমুকে খুঁজে পাবো? আদি, এমন করিস না। হিমু যদি এখানে থেকে থাকে অবশ্যই আমরা ওকে খুঁজে বের করব। প্রয়োজনে আশেপাশের সব গ্রামে খুঁজে বের করব। হিমুকে ছাড়া আমি আর থাকতে পারছি না। এভাবে ভেঙে পড়িস না, আমরা ওকে খুঁজে বের করবই। কিছুক্ষণ পর ঈশান আদিকে নিয়ে রুমে এলো। কাঁদতে কাঁদতে কখন ঘুমিয়ে পড়লো আদি, সেটা সে নিজেই বুঝলো না। সকালে উঠে ঈশানকে নিয়ে হিমুকে খুঁজতে বেরিয়ে পড়লো। গ্রামটা বড় হলেও গ্রামের প্রত্যেকটা বাড়ি হিমুকে খোঁজা হয়, কিন্তু পেল না। এরপর বেরিয়ে পড়ে তারা পাশের গ্রামগুলোতে। সেখানেও হিমুকে না পেয়ে সেদিনও বাসায় ফিরে আসে। ঈশান বলছে পাশে কারো একটি ছোট গ্রাম আছে, সেখানে তারা এখনো খোঁজে দেখেনি, তাই কাল তারা সেখানে যাবে। আদির মন বলছে তার হিমু সেখানেই আছে।
এদিকে তার মা বাবা বারবার কল করে বাসায় যেতে বলছে, কিন্তু হিমুকে না নিয়ে সে ফিরবে না। পরের দিন সকালে যখন হিমুকে খুঁজতে বের হয়, তখন অভিকে চোখে পড়ে। ও রাস্তায় দাঁড়িয়ে ছিল। অভি, তুই এখানে? হ্যাঁ দাদা ভাই, আমার দাদা ভাই হিমু দিদিভাইকে একা খুঁজবে, এটা তো হতে পারে না। আমি এখানে হিমুকে খুঁজতেছি, তুই এটা জানলি কিভাবে? তুমি বাসায় ফিরছিলে না, তা আমার সন্দেহ হচ্ছিল। বারবার মনে হচ্ছিল তুমি হিমু দিদিভাইয়ের খোঁজ পেয়েছ। তাই কাল রাতে আমি ঈশান দাদাভাইকে কল করেছিলাম, কিন্তু উনি আমায় কিছু বলতে চাচ্ছিল না। অনেক রিকোয়েস্ট করায় আমাকে সবটা জানিয়েছে। মা বাবা কেমন আছে? বাবার শরীর ঠিক আছে তো? ঠিক আছে, কিন্তু বাবা তোমায় নিয়ে খুব টেনশন করছে। কথা কমপ্লিট করে গাড়ি নিয়ে তারা সেই গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। কিছুক্ষণ পরে পৌঁছে যায়। কিছু বাড়িতে গিয়ে হিমুর ছবি দেখাতে তারা না বোধক উত্তর জানালো। অতঃপর তারা গ্রামের ভিতরে প্রবেশ করলো। প্রবেশ করতেই বুঝতে পারে সেখানে মেলা জাতীয় কিছু হচ্ছে। তবে কিসের আয়োজন, তবে কিসের মেলা তা অজানা। মেলা মানে বিশাল আয়োজন। এখানে ছোট বড় সব ধরনের লোক দেখা যাচ্ছে। বেশি লোকজন থাকায় তারা 3 দিকে চলে যায়। প্রত্যেকটা দোকানে দোকানে ছবি দেখায়, কিন্তু এখানেও তারা ব্যর্থ হয়। 3 থেকে 4 ঘন্টা তারা হিমুকে খুঁজতে থাকে। ওর কোনো খবর না পেয়ে তারা একটি চায়ের দোকানে একত্রিত হয়। এখানেও হিমুকে খুঁজে পেলাম না। হিমু কি গ্রামে নেই? তার মানে আমাদের ধারণা ভুল ছিল। জানি না, তবে আমার মন বলছে আমি হিমুকে এখানেই খুঁজে পাবো। এখানের প্রতিটি গ্রামে ছবি দেখিয়ে জিজ্ঞেস করা হয়েছে, কিন্তু হিমুকে কেউ চেনে না। আমার মনে হয় হিমু এখানে নেই, থাকলে কেউ তো ওকে চিনতো। হ্যাঁ দাদা ভাই, ঈশান দাদাভাই ঠিক বলেছে। হয়তো দিদিভাই এখানে নেই, বাসায় ফিরে চলো। হিমু যদি এখানে না থাকে, তাহলে ওর ঝুমকো এখানে আসবে কি করে? হয়তো এটা অন্য কারোর। না, এটা অন্য কারোর নয়, এটা হিমুর ঝুমকো। আচ্ছা, তোরা এখানে থাক, আমি খুঁজে দেখি মেলায় কোনো খাবারের হোটেল আছে নাকি। অনেক ক্ষুধা পেয়েছে। আদির কাছে অভিকে রেখে হোটেল খোঁজার জন্য চলে যায় ঈশান। একটা হোটেল দেখে এগিয়ে যায়। সেখানে কিছু মেয়েরা দাঁড়িয়ে আছে। ঈশান কিছু একটা ভেবে হিমুর ছবি মেয়েদের দেখাতেই একটা মেয়ে রাগী কণ্ঠে বলে উঠল, এটা তো আমার দিদি ভাই। কি বললে? হ্যাঁ, এটা আমার দিদি ভাই, কিন্তু ওর ছবি কোথায় পেয়েছেন? মতলব কি আপনার? তুমি কোথায় থাকো? আপনি আমার বাড়ি জেনে কি করবেন? না, কিছু না, এমনি জানতে চাইলাম। মেয়েটি নানা প্রশ্ন করতে থাকে, কিন্তু ঈশান উত্তর না দিয়ে মেয়েগুলোর থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে দাঁড়ায়। তবে তাদের নজরে রাখে। আদিকে কল করে সেখানে দ্রুত আসতে বলে অল্প সময়ের মধ্যেই আদি আর অভি উপস্থিত হয়। হিমুর কোনো খোঁজ পেয়েছিস? হ্যাঁ, ওই মেয়েগুলোর মধ্যে একটি মেয়ে হিমুর ছবি দেখে বলল ওর দিবাই হয়। মেয়েটিকে আর কিছু জিজ্ঞেস করিনি আমি। তো হিমুর বোনকে চিনি, আর যদি সে হয় তাহলে চলে যেতে পারে তাই। তার মানে ঐশী এখানে? চলো তো দাদা ভাই, দেখে আসি। তারা সেখানে প্রবেশ করে। অনেকগুলো মেয়ের মধ্যে একটি মেয়ে বলে ওঠে, দাদা ভাই, তোমরা এখানে? শুধু দাদা ভাই নয়, তোমার ভালোবাসা অভিও এসেছে। আমার ভবিষ্যৎ বউ তো আগের থেকে অনেক সুন্দর হয়ে গেছে। ঐশী, হিমু কোথায়? ঐশী কিছু না বলে পাশ কাটিয়ে চলে যাওয়ার জন্য পা বাড়ায়, কিন্তু আদি হাত ধরে আটকে দেয়। কোথায় পালাচ্ছ? আজ আর আমার হাত থেকে পালাতে পারবে না। হিমু কোথায়? আমি জানি না দিদি ভাইকে আমরা খুঁজে পাইনি। তাহলে পালাচ্ছিলে কেন? আমি জানি হিমু তোমাদের সঙ্গেই আছে। ঐশী কোনো উত্তর না দিয়ে মাথা নিচু করে রইল। প্লিজ ঐশী, আমাকে হিমুর কাছে একটি বার নিয়ে চলো। ঐশী, এভাবে চুপ করে থেকো না। এত বছর দাদাভাই তিলে তিলে কষ্ট পেয়েছে। আজও তার বিশ্বাস যে হিমু দিদিভাইকে সে খুঁজে বের করবে। আজ তোমার দেখাবে নতুন করে বাঁচার আশা খুঁজে পেয়েছে। সেই আশা তুমি নষ্ট করে দিও না। ঐশী প্লিজ বলো, দিদিভাই কোথায়? দিদিভাই আমাদের সঙ্গেই আছে, কিন্তু
ও কখনো বাড়ি থেকে বের হয় না, নিজেকে ঘরেই আবদ্ধ করে রেখেছে। মনে হয় না যে দিদিভাই তোমাদের সঙ্গে দেখা করবে। ঐশী হিমুর কাছে আমাকে নিয়ে চলো। কিন্তু দিদিভাইয়ের বারণ আছে। ওর সব কষ্ট মুছে আমি দিব। একটিবার ওর কাছে আমায় নিয়ে চলো। আচ্ছা, দিদিভাই আগের মতো নেই। আমরা যেদিন দিদিভাইকে পেয়েছি সেদিন থেকে নিজেকে সবার থেকে আলাদা করে রেখেছে। খুব প্রয়োজন ছাড়া কখনো বাড়ি থেকে বের হয় না, কারোর সঙ্গে তেমন কথাও বলে না, সবসময় মুখ কালো করে রাখে। কোথায় ছিল, এখন কেন এমন করছে তা জানতে চাওনি? অনেকবার জানতে চেয়েছি, কিন্তু আমায় কিছুই বলেনি। তবে মা বাবাকে কিছু বলেছে কিনা তা জানি না। কিছুক্ষণ হাঁটার পর তারা পৌঁছে যায়। বাড়িটা কিছুটা পুরনো, তবে দেখে মনে হচ্ছে বাড়িটা অনেকটা বড়। ঐশী দরজায় নক করে কয়েক সেকেন্ড পর দরজা খোলা হয়। দরজার অপর প্রান্তে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। মেয়েটির মুখ ওড়না দিয়ে আটকানো, শুধু চোখ দুটো দেখা যাচ্ছে। তার চোখে জলের ছাপ দেখা যাচ্ছে। আদির মনে হচ্ছে চোখ দুটো তার চিরচেনা। মেয়েটি ঐশীকে ঘরে টেনে দরজা দেওয়ার চেষ্টা করলো, কিন্তু আদির বাহির থেকে ধাক্কা দিতে দরজা আটকাতে ব্যর্থ হলো। তারা দরজা ঠেলে ঘরে প্রবেশ করতেই মেয়েটি দৌড়ে চলে গেল। আদি এবার নিশ্চিত হয় যে এটা হিমু। আদি হিমুর পিছনে ছুটে আসে, এসে দেখে হিমু জানালার পাশে দাঁড়িয়ে কাঁদছে। আদি ওর পিছনে দাঁড়াতেই তার দিকে ঘুরে তাকালো হিমু। এখন ওর মুখে ওড়না নেই, স্পষ্ট হিমুর মুখ দেখা যাচ্ছে। কেন এসেছো এখানে? ওর প্রশ্নের উত্তর না দিয়ে আদি ওকে জড়িয়ে ধরে, কিন্তু হিমু তাকে ছাড়ানোর জন্য ব্যর্থ চেষ্টা করছে। এভাবে কেন আমার থেকে দূরে সরে আছো? কেন আমায় এত কষ্ট দিচ্ছ? আদি, আমাকে ছাড় বলছি। এত বছর পর তোকে খুঁজে পেয়েছি, আর তোকে আমার থেকে হারাতে দেব না। আজই তোকে নিয়ে যাব। কোন অধিকারে? আমি তোকে ভালোবাসি, তুই আমার বিয়ে করা বউ। কিন্তু আমি যে তোকে ভালোবাসি না, আর বিয়েটাও মানি না আমি। তুই মিথ্যে বলছিস। এইটা সত্যি আদি, চলে যা এখান থেকে। কিছুক্ষণের মধ্যে বাবা মা এসে পড়বে। আমি চাই না এসে তোকে এখানে দেখুক। আমায় যখন ভালোবাসিস না, তাহলে কাঁদছিস কেন? কই না তো। আমার থেকে চোখের জল লুকাচ্ছিস? আচ্ছা, আঙ্কেল আন্টি আসুক, আমি সবাইকে ফিরিয়ে নিয়ে যাব। আমরা আবার পাশাপাশি থাকব, আর তুই আমার বাসায় আমার বউ হয়ে। আমরা কখনো ফিরবো না, আর ফিরতেও পারবো না। প্লিজ আদি, এখান থেকে চলে যা। তোকে না নিয়ে আমি কোথাও যাব না। প্রয়োজনে আমি তোর সঙ্গে এখানেই থাকব। বললাম তো, আমি তোর কাছে চাইলেও ফিরতে পারবো না। চলে যা এখান থেকে। কেন ফিরতে পারবি না তুই? কিছু কিছু মানুষের জীবনে এমন কিছু ঘটনা ঘটে, তার জন্য তারা স্থির হয়ে যায়। তাদের জীবনে হাসি সুখ বলে কিছু থাকে না। কি হয়েছে? আমি তেমন একজন মানুষ, পরিস্থিতির সঙ্গে মোকাবেলা করে নিজেকে বাঁচিয়ে রেখেছি। হিমু, কি হয়েছে আমাকে বল প্লিজ। হিমু, আমাকে সব খুলে বল। শুনতে চাস সেদিন রাতের কথা? তাহলে শোন। এটা নিশ্চয় জানিস যে সেদিন রাতে আমাকে জিসানকে কিডন্যাপ করেছিল। আমায় 7 দিন একটা পুরনো বাড়িতে আটকে রাখে, আর 7 দিন পর আমাকে ছেড়ে দেওয়া হয়। আমাকে ছাড়ার কারণটা অজানা ছিল। সেই সময়টা ছিল গভীর রাত, আশেপাশে কেউ ছিল না, তাই কাউকে কল দিতে পারিনি। সেখান থেকে আমি কিভাবে ফিরবো বুঝতে পারছিলাম না। রাস্তাটা অচেনা হলেও পা বাড়াই বাসার উদ্দেশ্যে, কিন্তু রাস্তা দিয়ে প্রবেশ করলে আমার বাসা খুঁজে পাবো। কিন্তু কোন রাস্তা দিয়ে প্রবেশ করলে আমার বাসা খুঁজে পাবো সেটাই বুঝতে পারছিলাম না। শুধু হাঁটতে থাকি। কিছুক্ষণ হাঁটার পর একটি গাড়ির আলো আমার চোখে বিঁধে। গাড়িটি দেখে কিছুটা মনে সাহস পাই। চলন্ত নয়, গাড়িটি সাইড করা। খুব দ্রুত গাড়ির দিকে এগিয়ে আসি। এগোতেই আবার 2 পা পিছু হটি, কারণ গাড়িতে শুধু ছেলে বসে আছে। ভয়কে দূরে সরিয়ে গাড়িটির পাশে দাঁড়াই। অতঃপর সেখান থেকে একটি ছেলে বলে ওঠে,
কি মামুনি, বিয়ের পোশাকে রাস্তায় পালানোর ধান্দা আছে নাকি? তুমি চাইলে আমি তোমায় নিয়ে পালাতে পারি, খুব মজা হবে। ছেলেগুলোর কথাই হিমুর ঠিক লাগছিল না। শরীরের দিকে বারবার বাজে দৃষ্টিতে তাকাচ্ছিল। তবুও সাহস করে হিমুর বাসার অ্যাড্রেসে কোন রাস্তা দিয়ে যাবে সেটা জানতে চাইল। কিন্তু তারা না বলে হিমুর বাজে মন্তব্য করতে শুরু করলো। তাদের কথা বলার ধরন আর ভাষা জঘন্য মাত্রায় খারাপ ছিল। সেখান থেকে চলে আসার জন্য পা বাড়াতেই ছেলেগুলো গাড়ি থেকে নেমে হিমুর পথ আটকালো। অতঃপর সবাই চারপাশ ঘিরে দাঁড়ালো। হিমু তাদের অনেক অনুরোধ করলো তাকে ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা ছেড়ে না দিয়ে উল্টে জোর করে গাড়িতে উঠায়। হিমু চিৎকার করতেই মুখে কি একটা মেডিসিন দিতেই সঙ্গে সঙ্গে অজ্ঞান হয়ে যায়। হিমুর জ্ঞান ফেরার পর নিজেকে একটা অন্ধকার রুমে আবিষ্কার করলো। রুমটা অন্ধকার হলে সূর্যের আলো কিছুটা আসছিল, তবে স্পষ্ট দেখা যাচ্ছিল না। হিমুর সামনে থাকা সেই ছেলেগুলোকে দেখে যতটা অবাক হই, তার থেকেও বেশি অবাক হয়ে নিজেকে দেখে। কারণ হিমুর শরীরে এক টুকরো কাপড়ও ছিল না। পরনে যে বেনারসি ছিল সেটা পাশে পড়েছিল। দ্রুত পড়ে থাকা বেনারসিটা উঠিয়ে নিজের সঙ্গে পেঁচিয়ে নিল। ছেলেগুলো হাসতে হাসতে স্থান ত্যাগ করলো। শরীরের কিছু কিছু স্থানে কামড়ের আর নখের দাগ বসে গেছে। দাঁড়াতে গিয়ে পড়ে গেল হিমু, কারণ শরীরে প্রচন্ড ব্যথা অনুভব করছিল। তবুও উঠে এক পা এক পা করে রুমের বাইরে আসলো। বাইরে এসে দেখে একটা কলেজ রোড। তখন কি করবে কিছু মাথায় আসছিল না হিমুর। চোখ দিয়ে জল পড়ছে নাকি রক্ত পড়ছে সেটাই বুঝতে পারছিল না। আর এক মুহূর্তের জন্য বাঁচার আশা খুঁজে পাচ্ছিল না। হেমুর সঙ্গে এমন অন্যায় হবে তা কল্পনাতেও ভাবেনি। তবু মনকে শক্ত করে শাড়ি দিয়ে মুখ ঢেকে শ্রুতির বাসায় যায়। শ্রুতি হিমুকে দেখে অবাক হলেও খুব খুশি হয়, কারণ যে তার বেস্ট ফ্রেন্ড। শ্রুতি হিমুকে ওর রুমে নিয়ে যাওয়ার পর ওকে সব খুলে বলে। হিমুর সঙ্গে এমন হওয়া ঘটনা শুনেও ও খুব অবাক হয়। নিজেকে সামলে মা বাবাকে কল করে শ্রুতির বাসায় ডেকে নেয়। হিমুর বাবা মা সব জেনে খুব ভেঙে পড়ে। তবুও বাবা বলে ওই ছেলেগুলোকে শাস্তি দেবে, কিন্তু তার কোনো উপায় ছিল না। কারণ হিমু যে তাদের মুখ স্পষ্ট দেখেনি। সবাই হিমুকে অনেক বোঝায় যে নিজেকে শেষ করে নয়, নিজেকে নতুন করে বাঁচতে হবে। সেদিন হিমু নিজেকে শেষ করার সিদ্ধান্ত নিয়েছিল, কিন্তু মা বাবার কথায় নিজেকে নিয়ে আবার নতুন করে বাঁচার স্বপ্ন খুঁজে পায়। বাবা হিমুকে বাসায় ফেরার অনেক অনুরোধ করে, কিন্তু হিমু সাহস পায়নি। কারণ রেপের শিকার হয়েছে, সবাই হিমুর দিকে তার পরিবারের দিকে আঙ্গুল তুলবে। হিমু চায়নি যে তার জন্য পরিবার নানা প্রশ্নের মুখোমুখি হোক। হিমুর কথা শুনে বাবা বলে হিমুকে নিয়ে দূরে কোথাও চলে যাবে, যেখানে কেউ চিনবে না। হিমুর পরিবারের দিকে আঙ্গুল তুলে কথা বলতে পারবে না। আর এটাও চায়নি যে হিমু তাদের কাছে ফিরে যাক, কারণ হিমু যে একটা অপবিত্র মেয়ে। এখন না হলে হয়তো কিছুদিন পরে তার প্রশ্নের সম্মুখীন হতে সে ভয়ে নিজেকে দূরে রাখতে বাধ্য হয়। সেই ছোট থেকে একসাথে চলেছি, একসাথে বড় হয়েছি, কেউ কারোর থেকে কখনো আলাদা থাকিনি। এত বছরে আদিকে এইটুকু চিনতে পেরেছিস? আমি তোকে ভালোবাসি, সব সময় তোর খারাপ সময় পাশে থাকতে চেয়েছি, আর তুই আমায় একটু বিশ্বাস করতে পারলি না। আদি, আমি নিজেই চাই না যে আমার আমার অপবিত্র শরীরের ছায়া তোর জীবনে প্রবেশ করুক। তোর সঙ্গে যা হয়েছে সবটাই একটা দুর্ঘটনা, সেই জন্য নিজেকে কেন দায়ী করছিস? তোর ইচ্ছেতে এসব হয়নি, যার জন্য নিজেকে দায়ী করবি। সেদিন আমায় একটিবার সব বলতে পারতি, তাহলে আমাদের মাঝে এমন দূরত্ব হতো না। তোকে ভালোবাসি, সব পরিস্থিতিতে আমি তোর পাশে থাকতে চেয়েছি। আজ আর সেদিনের মধ্যে অনেক পার্থক্য। আর যতটা সহজ মনে করছিস, সেদিন কিন্তু ততটাই কঠিন ছিল। সেদিন থেকে আজ পর্যন্ত তোর অপেক্ষায় ছিলাম, হয়তো বাকি জীবনটা অপেক্ষায় থাকতাম। আজ যেটা করছি সেটা সেদিনও করতাম, শুধু তোর ভুল ধারণা ছিল। এই আদি শুধু তোকে ভালোবাসে, তোর পাশে থাকতে চায়, তোকে সারা জীবন ভালোবাসতে চাই। সেদিন যতটা ভালোবেসেছি আজও ততটা ভালোবাসি। এত বছর পর তোকে খুঁজে পেয়েছি, তোকে ভালোবাসার সুযোগ
আমি আর হারাতে চাই না। না আদি, আমি ফিরতে চাই না। তুই এখান থেকে চলে যা। মা বাবা আসার আগে এখান থেকে চলে যা প্লিজ। আমার সঙ্গে তোকে না নিয়ে আমি ফিরবো না। প্রয়োজনে আমি তোর সঙ্গে এই গ্রামেই থাকবো, তবু আমি যাব না। আর আঙ্কেল আন্টিকে আসতে তো তারাই সিদ্ধান্ত করবে যে তাদের জামাইকে মেয়ের সঙ্গে এখানে রাখবে নাকি জামাইয়ের সঙ্গে মেয়েকে পাঠিয়ে দিবে। আদি, আমি ফাজলামি করছি না। এক্ষুনি সবাইকে নিয়ে এখান থেকে চলে যাবি। চল। না, আমি আমার বউয়ের থেকে কোথাও যাচ্ছি না। আদি, আমি শেষবারের মতো বলছি, তুই এক্ষুনি সবাইকে নিয়ে চলে যা। আমার বউয়ের বাড়ি মানে আমারও বাড়ি, তাই এখানে থাকার যথেষ্ট অধিকার আমার আছে। আদি প্লিজ। ওকে আগে কিছু খেতে দে, সকাল থেকে কিছু খাইনি, ক্ষুধায় পেটের মধ্যে ট্রেন চালাচ্ছে। হিমু আদির কথা শুনে রুম থেকে বের হয়ে গেল। মনে হচ্ছে রাগ করেছে। অবশ্য রাগ করলে তাদের আদির যায় আসে না, কারণ সে তার রাজকুমারীকে পেয়ে গেছে, আর হারাতে দেবে না, বুকের মাঝে লুকিয়ে রাখবে। ভাবতে ভাবতে কখন ঘুমিয়ে পড়ল বুঝলই না। ঘুম ভাঙে হিমুর ডাকে। চোখ মেলে তাকিয়ে দেখে হিমুর বাবা মাকে। হিমুর বোন মাকে দেখে মনটা আরো ভালো হয়ে গেল। আদি, তোর বাবা মা কেমন আছে? ভালো, তবে বাবা মাঝে মাঝে অসুস্থ হয়ে পড়ে। তোমরা চলে আসার পর সবকিছু পাল্টে গেছে, আগের মতো কিছু নেই। আঙ্কেল, তোমরা শহরে ফিরে চলো। সেটা পরে ভেবে দেখা যাবে। চলো, এখন খেতে যাওয়া যাক। পাশের পুকুর থেকে আদির মুখ ধুয়ে খেতে এসে দেখে মাটিতে মাদুর বিছিয়ে দিয়েছে। চট করে তারা বসে পড়ে। তাদের সঙ্গে হিমুর বাবা আর ঐশীও রয়েছে। আর পরিবেশন করছে আদির মিষ্টি বউ, মানে হিমু আর তার মা। 3 থেকে 4 রকমের তরকারি রান্না করা হয়েছে। দেখতে যতটা সুন্দর ঠিক ততটাই সুস্বাদু। আচ্ছা, আন্টি তো বাসায় ছিল না, আর ঐশী তো অভি আর ঈশানের সঙ্গে কথায় ব্যস্ত ছিল। তাহলে এসব রান্না কে করেছে? তার মানে কি এসব হিমুর হাতের খেল? আমার জানা মতে হিমু জল সিদ্ধ করা ছাড়া আর কিছুই পারে না। একবার পরখ করে দেখতে হবে। আন্টি, খাবারগুলো কোন হোটেল থেকে অর্ডার করা হয়েছে? ভাবছি সেই হোটেলে কর্মচারী হিসেবে যোগ দেব, যদি তাদের থেকে কিছু শিখতে পারি। দাদা ভাই, এসব রান্না তোমার হিমু দিদিভাই নিজে হাতে করেছে। কি, হিমু এসব এসব রান্না করেছে? হ্যাঁ দাদা ভাই। আচ্ছা শ্বশুর মশাই, আমার বউ কবে এমন সুস্বাদু রান্না শিখলো? আদির কথা শুনে সবাই হেসে দিল। আর হিমু তার দিকে 20 কেজি রাগ নিয়ে তাকিয়ে ওর অগ্নি দৃষ্টি নিক্ষেপ করলো। আদি ওকে রাগানোর জন্য আবার বলল, যাক, এখন থেকে প্রতিদিন মিষ্টি বউয়ের হাতে সুস্বাদু রান্না খাওয়া যাবে। হিমু আদির কথা শুনে রেগে স্থান ত্যাগ করলো। হয়তো আদি খুব বেশি বলে ফেলেছে। এখন কি হবে? বউয়ের রাগ ভাঙাতে হবে, না হলে হয়তো কপালে আরো এমন খাবার জুটবে না। খাবারের প্লেট নিয়ে সবার সামনে থেকে উঠে হিমুর রুমে যায় আদি। বেচারি রেগে গাল ফুলিয়ে রেখেছে, একদম মুখের দিকে তাকানো যাচ্ছে না। হিমুর মুখে যেন এক আকাশ অন্ধকার নেমে এসেছে। আদি ওর কাছে যেতেই অন্যদিকে ঘুরে বসলো। আমার হাতে ব্যথা করেছে, একটু খাইয়ে দিবি? আমি তোর টাকা দিয়ে কেনা কাজের মেয়ে নই যে তুই বললেই খাইয়ে দেব। তুই কাজের মেয়ে কেন হবি? তুই তো আমার একমাত্র বউ। আদি, একদম ফালতু কথা বলবি না, আমি কিছু মানি না। শুধু বকবক করবি নাকি আমায় খাইয়ে দিবি? না, দিব না। হিমু আদিকে না খাইয়ে দিলেও আদি হিমুকে জোর করে খাইয়ে দিল। দেখ এখন কত মজা। গিরে বল, আমার বউয়ের হাতে রান্না কেমন? ঘোড়ার ডিমের মতো। খাওয়া কমপ্লিট হওয়ার পর আদি হিমুর বাবার সঙ্গে কথা বলছিল। কথা শেষ হতেই হিমুকে খুঁজতে শুরু করে আদি, কিন্তু কোথাও পাই না। অভি, ঐশী, ঈশান কেউ ঘরে নেই। তবে কি সবাই একসঙ্গে কোথাও ঘুরতে গেছে? অভিকে কল করার জন্য ফোন হাতে নিতেই দেখে অভির মেসেজ, দাদা ভাই জলদি পুকুর পাড়ে চলে এসো, আমি আর ঐশী প্রেম করছি। হিমু দিদি ভাই একা একা বসে আছে, এই সুযোগ মিস করো না।
মেসেজ দেখা মাত্রই আদি ছুটে চলে গেল পুকুর পাড়ে। সবার থেকে কিছুটা দূরত্ব বজায় রেখে হিমু একা একা বসে আছে। আদি ওর পাশে গিয়ে বসতেই তাকে হিমুর চোখ দিয়ে গিলতে শুরু করলো। কেন এসেছিস এখানে আমাকে কষ্ট দিতে, পূর্বের কথা মনে করিয়ে দিতে? একদম না, আমার হিমুকে আমার ঘরের বউ করে নিয়ে যেতে এসেছি। অবশ্য বিয়ে তো 2বার হয়েছে, এখন শুধু ঘরে তুললেই হবে। সবকিছুর সঙ্গে মানিয়ে নেওয়া খুব সহজ না, পরিস্থিতি মানুষকে বদলাতে সাহায্য করে। হিমু শুধু আমার উপর একটু ভরসা কর, সব আগের মতো হয়ে যাবে। আগের মতোই আমি তোকে ভালোবাসতে চাই। দুর্ঘটনার জন্য তুই আমার থেকে দূরে চলে গিয়েছিলি, এত বছর পর তোকে আমি পেয়ে আমি হারাতে চাই না, তাহলে নিজেকে সামলাতে পারবো না। যদি আঙ্কেল আন্টি মেনে না নেয়? বাবা তোকে কতটা ভালোবাসে তা কি ভুলে গেছিস? না, কিন্তু খুব ভয় হয়। যাই হয়ে যাক, আমি সব সময় তোর পাশে আছি। সন্ধ্যা হতেই তারা বাড়ি চলে আসে। হিমুর মুখটা ভারী দেখাচ্ছে, হয়তো কোনো ব্যাপারে চিন্তিত। রাতে সবাই খেয়ে একসঙ্গে বসে আছে, তাই সবার উপস্থিতিতে আদি তার বাবাকে কল করে। হিমুকে খুঁজে পেয়েছে এটা শুনতেই তারা খুব খুশি হয়। অতঃপর হিমুর সঙ্গে ঘটে যাওয়া দুর্ঘটনা বাবা মাকে জানায়। শুনে অবাক হলেও বাবা মা বলে তাদের ছেলের বউকে কালকেই বাসায় নিয়ে যেতে। আদির বাবা মায়ের এমন উত্তর শুনে হিমুর বাবা মাও খুব খুশি হয়। হিমু সবার মধ্যে থেকে স্থান ত্যাগ করে। আদি হিমুকে অনুসরণ করে ওর পিছনে চলে আসে। ঘরের পাশে বড় একটা শিউলি ফুল গাছ রয়েছে। সূর্যের আলোতে ফুলগুলো একটু দেখা যাচ্ছে। দিনেই সেটা চোখে পড়েছিল আদির, কিন্তু তখন গাছে ফুল ছিল না। শিউলি ফুলের গন্ধে সম্পূর্ণ বাড়ি মাতিয়ে তুলছে। হিমু শিউলি ফুল গাছটাই হেলান দিয়ে দাঁড়িয়ে আকাশের দিকে তাকিয়ে আছে। আদি হিমুর ঠিক উল্টো দিকে গাছে হেলান দিয়ে চাঁদের আলো উপভোগ করতে থাকে। আদি, আমায় কতটা আর কতদিন ভালোবাসবি? জানি না, তবে যতদিন বেঁচে থাকবো ততদিন ভালোবেসে যাব। শয়তানের হাড্ডি, এক তো মুভির ডায়লগ দিবি না, তাহলে ওটাকে গলা টিপে মেরে ফেলবো। উগান্ডার পেতনি আসবি, মরে যাব, মরে গেলে কিন্তু আমার বেবির মা হতে পারবি না। পাগলি হিমুটা আদিকে শক্ত করে জড়িয়ে ধরল। আদিও সুযোগটা হাতছাড়া না করে টুস করে হিমুকে জড়িয়ে ধরে। হ্যালো বন্ধুরা, আমি প্রিয়াঙ্কা। আশা করি সবাই অনেক ভালো আছেন। তো সবাইকে কিছু কথা বলতে আসলাম। আপনাদের ভালোবাসা পেলে এমন সব ভিডিও আরও উপহার পাবেন যেভাবে প্রতিদিন আমি দিয়ে আসছি। ভিডিওগুলো বানাতে অনেক কষ্ট হয়, আমি জানি। এই ভিডিওটি অনেক মানুষই দেখবেন। আপনারা যদি ফেসবুক থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই একটা লাইক এবং ফলো করে দিবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন।